সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। স্বাগত জানাচ্ছি আপনাকে। দর্শক, আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। আমরা কথা বলবো মাঠ এবং টেবিলের ক্রিকেট নিয়ে। মাঠে দল খেলছে, এশিয়া কাপের জন্য প্রস্তুত হচ্ছে, আর টেবিলে ক্রিকেট বোর্ডের নেতৃত্বে কে থাকবেন সেই জন্য প্রস্তুত হচ্ছেন সংগঠকরা। সাবেক ক্রিকেটাররাও তাতে সামিল হয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাইলে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। আমরা বলছিলাম যে মাঠ এবং টেবিলের ক্রিকেট দুটো নিয়ে ব্যস্ততা। প্রথমে একটু মাঠের ক্রিকেটের কথা বলি, যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলার জন্য। প্লেয়াররা আসলে কেমন খেলছেন? নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এটা কি এশিয়া কাপে আসলে কতটা হেল্প করবে? কন্ডিশন বলি, পারফরমেন্স বলি, অপোনেন্ট বলি, সেই বিবেচনায় জানতে চাই আপনার কাছে প্রথমে। না, নো ডাউট খাতা কলমে তো আপনি জানেন যে হল্যান্ড দুর্বল, আবার আমাদের হোম কন্ডিশন, কিন্তু একটা জায়গায় আমরা বরাবরই আমাদের কনসিস্টেন্সি নিয়ে আমরা কনফিউজ থাকি। তো যেটা আমরা সাম্প্রতিক আপনার দুইটা সিরিজ আমরা চমৎকার জয়লাভ করি বিফোর এশিয়া কাপ। আমি মনে করি পারফেক্ট কোন টিমটা খেলবে, তাহলে এই দলটাই ছিল ঝালাই করার মতো দল। আর যেহেতু প্রতিটা ম্যাচে আমাদের ইম্পর্টেন্ট, বাট হল্যান্ড যেহেতু একটু অন্য দলের তুলনায় দুর্বল দল, তো ওই জায়গাটা আমার মনে হয় একটু পরীক্ষা নিরীক্ষা ভালোই করেছে। যেটা আমি কখনো একটা মানে টপ লেভেলে আমি কখনো একটা বিশ্বাস করি না, কারণ আমি অলওয়েজ বিশ্বাস করি একটা ম্যাচ সুযোগ পেলে ওইটা আমি জয়লাভ করে শেষ করব। বাট তারপর এটা শেষ চেঞ্জ করার পরও বৃষ্টির বাগড়া হয়েছে। বাট তারপরে মনে করি যে এটা প্রপার প্রিপারেশন, যে সেটা নর্মাল ম্যাচ হোক বা কোয়ালিটি ম্যাচ হোক বা এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, তা আমার মনে হয় এটা একটা ভালোই প্রিপারেশন হয়েছে বিফোর এশিয়া কাপ। তার মানে এশিয়া কাপে কি আপনার ভালো কিছু করবো এটা আশা করেন, নাকি মানে সেখানে আবার আসলে পরীক্ষাটা অন্যরকম? না, ওটা তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ থাকবে মেন্টালি। যখনই আপনি একটা নর্মাল সিরিজ খেলেন বা এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ খেলেন, একটা অন্য একটা ভাইব তৈরি হয়। তো ওই একটা জায়গায় আমার মনে হয় প্রফেশনাল প্লেয়ারটা এক্সকিউজ হতে পারে না। বাট যেহেতু আমরা টি-20 ম্যাচে আমরা কখনো কনসিস্টেন্ট ছিলাম না, স্ট্রাগলিং করতাম, তো ওইটা আমরা গত লাস্ট 3টা সিরিজ দেখলাম যে কনসিস্টেন্ট, এটা অবশ্যই হেল্প করবে। আর যেহেতু লিটনকে নিয়ে প্রচুর সমালোচনা, আমাদের কি প্লেয়ার, ক্যাপ্টেন, ওই জায়গায় দুর্দান্ত ফর্ম। আবার আরেকটা আছে যে আমরা স্ট্রাইক রেট আমাদের কম, আমরা ছক্কা কম মারতে পারি, কিন্তু লাস্ট যদি আপনি সিরিজগুলো দেখেন অনেক দল চেয়ে আমরা 2025 সালে বাংলাদেশ সবচেয়ে বেশি 6 মেরেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেটাই বলছি। তো ওই একটা জায়গা এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা পিছিয়ে যেতাম কোথায়, ওরা 5টা 6 মারতো, আমরা 2টা 6 মারতাম। এখন জাস্ট এটা উল্টা হচ্ছে, যেহেতু আপনি জানেন যে যতই আমি বলি যে এটা একটা বলের খেলা, বাট অ্যাটাকিং খেলা, যেটা স্পোর্টিং উইকেট হয়, আপনাকে স্ট্রাইক রেট 130-35 মিনিমাম রাখতে হবে। আর টপ অর্ডার যখন 6 ওভার অ্যাডভান্টেজ না নিতে পারে স্পোর্টিং উইকেট, তখন আপনি যতই মারেন ওই আপনার 150-60 হবে। কিন্তু টপ উইকেটে আপনি যখন স্টার্টিংয়ে একটা অ্যাডভান্টেজ নেবেন, তখন অটোমেটিক আপনার এটা 180 চেজিংয়ের ক্ষেত্রে হবে ইজি, আর করার ক্ষেত্রে ইজি হবে। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিয়ে তারপর আপনার কাছে ফিরবো আবারও জাভেদ ওমর। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, জি মাঠ নিয়ে। জি, আরেকবার একটু আপনার প্রশ্নটি করবেন, আমরা পুরোপুরি বুঝতে পারছি না। জি, আমার আচ্ছা, মাঠের সমস্যা কিংবা মাঠের ইমপ্রুভমেন্ট নিয়ে তিনি মেইনলি প্রশ্ন, যেটা আমি বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে মাঠের সংকট কিংবা মাঠ কোয়ালিটি, মাঠ বাংলাদেশে কম, মানে সেই জায়গাটা আসলে কাজ করার সুযোগ আছে কিনা, যদি আমি ভুল না করে থাকি। না, এটা তো অলওয়েজ, আমরা সবসময় আজকে 25 বছর প্রিমিয়ার লিগ আমরা টেস্ট খেলছি, আমরা কিন্তু মানে হয়তো অনেক ইমপ্রুভ করেছে, কিন্তু যেভাবে ইমপ্রুভ করা দরকার ছিল, এটা কোনো আমি অ্যাজ এ খেলোয়াড় হিসেবে আমি কোনো এক্সকিউজ দিচ্ছি না, কিন্তু যেগুলো মাঠ ছিল ওইটাকে আমরা মানে ইউজ করতে পারিনি, মিসইউজ বলবো না, ইউজ করতে পারিনি। দ্বিতীয়, আমরা ওয়ার্ল্ড কাপ হোস্ট ছিলাম 2011-তে, ওইখানে আমরা কোনো স্টেডিয়ামের কথা বলছি না, এটা আপনার শোতে আমি আগেও বলেছি যে আমরা কোনো মানে প্রপার যে একটা স্টেডিয়াম না হোক, সেটা মাঠ হোক, সাথে একটা ইনডোর হোক, কারণ আপনি জানেন যে আমাদের বৃষ্টি 6-7 মাসই থাকে। তাহলে ওই একটা জায়গায় আমরা এটা কিন্তু দিতে পারিনি প্লেয়ারদেরকে, কেন আমরা অলওয়েজ টপ ফ্যাসিলিটিস পেয়েছে কিন্তু ন্যাশনাল প্লেয়াররাই।
যারা ওই 25 জনে থাকতো, জি। ওদের 5 স্টার হোটেল বা সব, এটা খুব ইম্পর্টেন্ট ওখানে টিকে থাকার জন্য। বাট পরে যে 5 বছর পর যারা আসবে, সেটা প্রিমিয়ার লিগ, আন্ডার-19, তারা কোয়ালিটি প্র্যাকটিস কোথায় করবে? তো সিম্পল একটা আমরা করতে পারি না, সেটা ইনডোর বলেন, সেটা স্টেডিয়াম নাম, সেটা গাজীপুরে মাঠ বলেন, জয়দেবপুরে মাঠ বলেন, বা মাওয়াতে মাঠ বলেন। কেন এখন আপনারা এত দূর বিকেএসপি যান, আপনার 2.5-3 ঘন্টা লাগছে, কেন আপনি যাচ্ছেন? ওখানে 5টা মাঠ, ক্রিকেটের 5টা মাঠ। সেম ওইগুলো মাঠ যদি আমরা বেস করতে পারতাম, আমরা কখনো চিন্তা করি নাই যে 15 বছর পর আমরা কি ফ্যাসিলিটিস চাই বা কি করতে চাই, এটা আমরা কখনো চিন্তা করি নাই, এখনো করছি না। এখনো করছি না। খেলার চিন্তা তো বাদই দিলাম, আপনি মাঠ থেকে তো আপনি খেলবেন, তো এটা উনি ভেরি মাচ ট্রু। মানে কোনো বোর্ডই চিন্তা করেন এইভাবে করে। আচ্ছা। আর ক্রিকেটের স্পেশাল জায়গা, আপনি জানেন যে ফুটবল যদি আপনার মোটামুটি উঁচা নিচে আমার খেলতে পারে, ক্রিকেটটা উইকেট থাকে, ওখানে আপনার উইকেট স্পোর্টিং হইতে হবে, বল ক্রিকেট আপনার গিয়া শক্ত বল থাকে, মানে কাঠের বল, যেটা সাইড স্ক্রিন লাগবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো ওই জন্য এটা একটা মানে অনেক এটাকে মানে একদম মানে কি বলে বিচের মতো যত্ন করে বড় করতে হয় মাঠটাকে। অন্য খেলা একটু পার পাওয়া যায়, কিন্তু এটাতে কোনো পার পাওয়ার সুযোগ নেই, কারণ বল আনইভেন হলে ব্যাটসম্যান ব্যথা পাবে, সিকিউর হবে না, বা কোয়ালিটি ক্রিকেট হবে না, যেটা আমরা এখনো আমরা মিরপুর উইকেট নিয়ে আমরা সাফার করলাম এই এত বছর। আজকে 25 বছর হোম অফ ক্রিকেটকে আমরা নিজেদের মতো গড়ে তুলতে পারিনি। আমরা কি চাই? বাংলাদেশ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কি চাই? অ্যাডভান্টেজ নিয়েছি, এমন অ্যাডভান্টেজ নিয়েছি যেটা আমাদের টপ লেভেলে গিয়ে, মানে বাইরে অ্যাওয়েতে গিয়ে আমরা সাফার করেছি, যেটা ওয়ার্ল্ড কাপের T20 কথা যদি বলি। আচ্ছা, তার মানে কোনো বোর্ডই আপনি চিন্তা করেনি বলছেন, মানে না, মাস্টার প্ল্যান চিন্তাই করেনি ফর দ্য টাইম বিং। সেটা হয়তো অপ্রিয় সত্য, বা অনেকে আমার সঙ্গে একমত হবেন না, বা অনেকেই এটা পার্সোনাল নিয়ে নেবেন না। আমরা তো এই কাজ করেছি, কিন্তু যে কাজ একটা টপ লেভেলে খেলার জন্য মিনিমাম একটা মেনটেন করা, কনসিস্টেন্ট, মানে ফ্যাসিলিটিস বলেন, মাঠ বলেন, প্লেয়ারদের লো লেভেলে কাজ, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, একদমই করিনি আমরা। কেন? ওই জায়গায় টিকে থাকার জন্য। আমি বলছি না বাংলাদেশ 2 নাম্বার 3 নাম্বার হওয়া দরকার ছিল, বাংলাদেশ 5-6 থাকতো, আমি মোর দেন হ্যাপি পার্সোনালি। আচ্ছা, আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ হাশিমুল ইসলাম বলছি। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, এবারে এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? মানে সেমিফাইনাল সম্ভাবনা কি আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের এই অনুষ্ঠান শুধু কি মানে বাড়ানো যায় না একদম আচ্ছা, গল্পের মতো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান সময়সূচি বাড়ানো যায় কিনা সেটা নিয়ে আমরা আমাদের কর্তৃপক্ষকে নিশ্চয়ই জানাবো। আর আপনি যে প্রশ্ন করেছেন যে এশিয়া কাপ ক্রিকেট নিয়ে, এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্ন আমার মনে হয় উত্তর আপনি ভালো দিতে পারবেন। আমরা বলছিলাম যে গ্রুপে বাংলাদেশের কিন্তু শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, আমরা সুপার 4-এ যেতে পারবো কিনা সেইটা প্রথম বাধা আমাদের। টপ 2 টিমের মধ্যে আমরা থাকতে পারবো কিনা, মানে শ্রীলঙ্কা, আফগানিস্তানই আমাদের চ্যালেঞ্জ, হংকং নয়। দেখেন, প্রথমে আপনার স্বপ্ন দেখতেই হবে। দ্বিতীয় হচ্ছে আপনি যেভাবে T20 খেলছেন সাম্প্রতিক সময়, এটা একটা ভালো একটা অ্যাডভান্টেজ নিয়ে যাচ্ছেন আপনি। যেমন এর আগের পিছনে আসি, ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা কোনো প্ল্যান ছাড়া, শান্তর কমেন্ট ছাড়া, কোনো প্ল্যান ছাড়া কিন্তু কোনো প্রথম যে মিডিয়া বলেন, আমরা যারা এক্স ন্যাশনাল প্লেয়ার বা কেউ কথা বলেন বাংলাদেশ টিমকে নিয়ে, প্রথম এই ওয়ার্ল্ড কাপ ছিল। আর এই ওয়ার্ল্ড কাপে যেহেতু T20 ওয়ার্ল্ড কাপ, একটা মানুষের সঙ্গে আপনার যখন রেশিও কমে যায়, যে কোনো দলের সুযোগ থাকে। আর বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, অবশ্যই আপনাকে প্রথমে হচ্ছে প্লেয়াররা কী চিন্তা করছে, কেন এই অপরচুনিটিগুলো সবসময় আসবে না। তারাও তো খেলতে আসছে, আমাদের হয়তো আমরা আমাদেরকে নিয়ে ফলো করছি, বাট ওই দলও কিন্তু আফগান অলওয়েজ টাফ। মানে প্রথমে স্টার্টিং থেকে T20-র জন্য ওরা টপ ক্রিকেট খেলে, বিকজ তাদের বোলিংয়ের ভ্যারাইটিস বলেন আর অ্যাটাকিং ক্রিকেট বলেন, যেটা আমরা এখন অ্যাটাকিং ক্রিকেট খেলছি। ইভেন আমাদের বোলিংয়ের ভ্যারিয়েশন কিন্তু অনেক ইমপ্রুভ, ফাস্ট বলেন, অফ স্পিন বলেন, লেফট আর্ম বলেন। তো ওই একটা জায়গায় স্বপ্ন দেখতে হবে, বাট ব্যাপারটা তো সহজ হবে না। ওই জায়গায় আপনাকে ভালো খেলে সেকেন্ড হলে একটু তো লাক ফেভার করতে হবে, T20 বলে কথা। তার মানে খুব মানে সহজ হবে না সেটা আপনি নিজে বলছেন, এবং সরাসরি চলে যাবে পিস অফ কেক, আপনাকে কষ্ট করেই ওই রাউন্ডে যেতে হবে। শ্রীলঙ্কা, আফগানিস্তান দুজনের সাথে আমাদের আসলে টাফ অপোনেন্ট, আমাদের সাথে অনেক ধরনের অভিজ্ঞতা আছে। যদিও আমরা শ্রীলঙ্কার সাথে লাস্ট সিরিজটা জিতেছি, তারপরেও যে খুব সহজ হবে এটা আমারও মনে হচ্ছে না। একটু মাঠের ক্রিকেটের সঙ্গে টেবিলের ক্রিকেটটাকে একটু মিক্স করতে চাই, যে একই সঙ্গে কিন্তু ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও আলোচনা হচ্ছে। এশিয়া কাপের যখন চলবে তারপরেই কিন্তু আসলে নির্বাচনটা হবে, এবং তার উত্তাপ শুরু হয়ে গেছে অলরেডি। এইটা মাঠের ক্রিকেটে আসলে কোনো প্রভাব ফেলে কিনা, ক্রিকেটারদের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে কিনা? যদিও ক্রিকেটাররা সরাসরি সম্পৃক্ত নয়, কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলার কথা না, কিন্তু আসলে আলোচনায় আসে কিনা তাদের মনেও? না, অফকোর্স আসে, মনে হয় অজান্তে, কিন্তু এটা আসা উচিত না, বা প্রফেশনাল লেভেল এটা হওয়া উচিত না। কেন এন্ড অফ দ্য প্লেয়ার, যেমন আমি কীভাবে অ্যাজ এ ফ্যান হিসাবে, এক্স ন্যাশনাল প্লেয়ার হিসাবে আমি কী চিন্তা করি কি আমার ক্রিকেটটা ভালো হোক।
কারণ আমার খেলা সম্ভব না, আমি আমার বেস্টটা চাই, বা অনেকেই আমার সাথে এরকম চায়, সাধারণ পাবলিকের মতোই চায় কি আমাদের ক্রিকেটটা উন্নত করুক। তাহলে প্লেয়াররা এভাবে চিন্তা করে না, বাট তারপর আমি মনে করি যে অজান্ত হলে তার একটা নেয় যে ইলেকশন। ওই জন্য বলছি যে যখন এই দলের সঙ্গে যারা থাকে তাদের এটা নিয়ে আলোচনা করা উচিত না। কারণ আমাদের আবার জানেন যে ক্রিকেটটা এমন পর্যায়ে চলে গিয়েছে কি আমাদের প্রতিটা মিডিয়া আপনি দেখবেন খেলার যেমন নিউজ, প্রেসিডেন্ট প্রার্থী নিয়ে তেমন নিউজ। বাইরে কিন্তু এত মাতামাতি হয় না, একদমই হয় না। ইভেন ইন্ডিয়াতেও এত হয় না। অস্ট্রেলিয়াতে বাদই দিলাম, কেউ জানেও না। তো ওই একটা জায়গায় আমার মনে হয় অতটা এফেক্ট ফেলবেই না। কারণ প্লেয়াররা তারা যায় সাম্প্রতিক যে প্লেয়ার, তারা কোনো দেয়ার বেস্ট দল, তারা ভেরি মাচ ম্যাচিউরড প্রফেশনাল, তাদেরকে এটা চিন্তা করা উচিত না। আর আমার মনে হয় না এটা তেমন একটা এফেক্ট ফেলবে। আচ্ছা, আমরা আপনার তার সাথে কোনো পার্সোনাল কোনো সম্পর্ক না থাকে, তার ভাই বা তার বড় ভাই এছাড়া। আচ্ছা, আমরা আপনার কাছে ফিরবো যে আপনি বলছিলেন যে কেমন বোর্ড প্রেসিডেন্ট আপনি চান, সেটা আমি আপনার কাছে জানতে চাই। কারণ আপনি বলছেন কোনো বোর্ডই আসলে ক্রিকেট নিয়ে খুব একটা ভাবেনি, এটা আপনার একটা অভিযোগ। তার আগে একজন দর্শকের ফোনও আমরা সঙ্গে নিব, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ জেলা থেকে বলতেছি। জি। সাকিবকার কোনো খেলার চান্স পাবে না? মানুষের তো ভুল একবারই হয়, তাই না? এটা ক্ষমা করে দেওয়া যায় না? ধন্যবাদ আপনাকে। সাকিব আল হাসানকে ক্ষমা করে দেওয়া যায় কিনা সিদ্ধান্তের ভারটা আসলে আমাদের হাতে নাই, তারপরেও আমরা এই বিষয়ে কথা বলবো নিশ্চয়ই। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি মাঠ এবং টেবিলের ক্রিকেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। আমরা বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম, সাকিব আল হাসানকে একবার কোনো অপরাধ করলে ক্ষমা করে দেওয়া যায় কিনা, দর্শকের অনুরোধ। মানে সেটার দায়িত্ব আপনার আমার কারোই নয়, কিন্তু তারপরও পুরো সিস্টেমটার কথা আমি জানতে চাই যে আপনার ব্যক্তিগত মতামত কি। সাকিব কি বয়স, পারফরমেন্স বিবেচনায় এখনো খেলতে পারতেন কিনা, কিংবা তাকে কি আসলে আগে একটু সাইড করে দেওয়া হলো কিনা? না, অফকোর্স যদি গভর্নমেন্ট ডেসপারেট চাইতো, কেন আপনি জানেন যে দর্শকের উত্তর দেয় উনি কোনো অপরাধ করেননি, ঠিক আছে, কোনো প্রমাণ হয় নাই, কিছু হয় নাই। যেটা পলিটিক্যাল একটা ইস্যু আসছিল, ওইটা বেস করে যদি আমাদের এক নম্বর প্লেয়ার আমাদের দরকার। কেন আপনি ইন্ডিয়ার মতো ধরেন বিরাট কোহলির সাথে অন্য সঙ্গে 18-20 পার্থক্য, কিন্তু সাকিব একটা এমন প্লেয়ার ছিলেন যে সবার সাথে 15-20 বা ইভেন যদি দুইটা মিলিয়ে দেখি 10-20 পার্থক্য হয়ে যায় বাংলাদেশের অন্য প্লেয়ারদের সাথে কম্পেয়ারে। হ্যাঁ, যদি আপনি খেলেন এটা একটা অপ্রিয় সত্য হয়তো, ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটু আমরা হয়তো এখান থেকে বলা খুব ইজি মনে হচ্ছে বা টাফ মনে, আমি জানি না, কিন্তু এটা আমার মনে হয় গভর্নমেন্টকে এই পলিসি থেকে সরে আসে আমার মনে একটা খেলানো দরকার ছিল। নট একটা ম্যাচ না, যে এই গত 1-1.5 বছর যেগুলো বাংলাদেশ ম্যাচ খেলেছে, যেমন অ্যাওয়েতে সাকিব খেললো, তো ওইটা হয়তো কোনো কারণে এটাও করতে পারতো পলিসি যে আমরা ওকে দেশে হয়তো আপনি জানেন যে কিছু আমাদের অতি উৎসাহ যে সাকিবের এগেনস্টে তারা মিছিল টিছিল করে খেলতে পারবে না, এটা খুবই দুঃখজনক। কেন ও তো আপনি ওকে রাজনীতিবিদ আর প্লেয়ার বিবেচনা করবেন না। হ্যাঁ, সে যদি অন্যায় করে সেটা শাস্তি হবে, ওটা পরে হবে, কিন্তু আর প্লেয়ার তো এমন না যে লম্বা সময় রাজনীতিবিদ বা কোনো ডক্টরের মতো, ওর তো একটা লিমিট থাকে 35-38। আর সাকিব ওর কেরিয়ারের লাস্টে ওর থেকে আমরা একটা 10 ম্যাচ বা 12 ম্যাচ সার্ভিস দিতে পারতাম, এটা বাংলাদেশ ক্রিকেট কিছু হলেও অ্যাচিভমেন্ট হতো বাংলাদেশের, এটা আমার কাছে মনে হয়। মানে এটা আপনার ব্যক্তিগত মত সাকিব সম্পর্কিত। আমরা আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে যে কেমন বোর্ড প্রেসিডেন্ট আপনি চান। নতুন বোর্ড প্রেসিডেন্টে পুরনো কেউই আসুক আর নতুন কেউই আসুক, দুজন এখন পর্যন্ত সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। কেমন বোর্ড প্রেসিডেন্ট আপনি চান? আমি বরাবরই যে আমরা যেটা স্টার্টিং আমি বললাম যে আমরা কিন্তু আজ পর্যন্ত ঠিক করতে পারিনি, প্রতিটা বোর্ডই কিন্তু কাজ করেছে, আমি বলবো না কাজ করে না, কিন্তু বাংলাদেশ টিমকে খুশি রাখার জন্য কাজ করেছে। মানে ন্যাশনাল টিম কেন্দ্রিক সব কাজ হয়েছে। ওখানে যদি একটা হেরে যায়, মিডিয়া একটা ঝড় উঠে, পলিটিক্যাল একটা ঝড় উঠে, বা পিএম ডাইরেক্ট ইনভলভ হয়ে যায় কী হচ্ছে। আর ভালো করলে ওই একটা রিক্সাওয়ালাও এনজয় করে, আমরা মিডিয়াও এনজয় করি, ওরা খুশি রেখে করেছে কাজ, এটা একদম বাস্তব সত্য। কিন্তু নিচের লেভেলে যে আপনার একদম পুরা শিকড় যে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আপনি পানি দিচ্ছেন না, সেটা যতই ওরা বলুক, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন যেগুলো নোংরামি হয়েছে আম্পায়ারিংয়ের নিয়ে, বা একটা নো বলে 45 রান, টোটাল এটা কিন্তু আজকের এটা এফেক্ট। বা কোচিং আপনার লেভেলে আপনি কোচ তৈরি করতে পারেন নাই, আপনি মাঠ তৈরি করতে পারেন নাই, আপনি করেছেন মন্দের ভালো, যেটা টপ লেভেলের আজকে 25 বছর, অন্যগুলো বাজলাম 25 বছর আমরা টেস্ট খেলছি, ওইখানে আপনার টিকে থাকার জন্য আপনাকে মিনিমাম কী রিকোয়ারমেন্ট লাগবে। একটা তো শুধুমাত্র মাঠ দিলে তো হবে না, মাঠের উইকেট থাকবে, আমাদের লো লেভেলের কোচিং কী করাচ্ছি, আমাদের সেকেন্ড ডিভিশনে কী খেলা হচ্ছে, কোন দল খেলছে, টোটাল তো এটা বোর্ডের দায়িত্ব। কারণ আর বোর্ডের থেকে আমরা বেশি আশা
এই জন্য করেছিলাম, একমাত্র বোর্ড আমার মানে বাংলাদেশে একমাত্র স্পোর্টস যে ক্রিকেট তার নিজের উপর ডিপেন্ড, অন্য কোনো সরকারের উপর ডিপেন্ড না, অন্য কোনো ফেডারেশনের উপর। তারা ভেরি মাচ হেলদি, নট অনলি হেলদি, ভেরি মাচ হেলদি। তো ওই একটা জায়গায় আমরা এটা করতে পারি না, ফলোড বাই পলিটিক্যাল, আপনার ধরেন পিএম বলেন বা স্পোর্টস মিনিস্টার বলেন, সবাই কিন্তু। তাহলে যে আসবে তার কাছে আপনি কি চান? আমি এটাই আশা করি যে তারা একটু, যে আমরা হয়তো আমরা সত্যি কথা ক্রিকেট কিন্তু আগাই নেই, ওখানে আছি, পার্সোনাল অ্যাচিভমেন্ট আছে আর কিছু কিছু অ্যাচিভমেন্ট আছে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে ক্রিকেট আগানোর জন্য এই প্রেসিডেন্ট থেকে আমরা চাই যাতে একটু মাস্টার প্ল্যান, 5 বছর পর আমরা বাংলাদেশের স্ট্রাকচার আর পারফরমেন্স কোথায় দেখতে চাই এটা নিয়ে ওয়ার্কআউট করে। এটা এত ইজি হবে না, এটা করতে 4-5 বছর লাগবে। যেখানে চলে গিয়েছে এখান থেকে দ্রুত বের হইতে হলেও 4-5 বছর লাগবে। বাট ওইটাই আপনার স্ট্রাকচার, আপনার প্লেয়ারের কোয়ালিটি, এইজ লেভেলের ক্রিকেট, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার লিগ কিন্তু অনেক দল ইনভলভ থাকে, কেন অনেক পয়সা খরচ করে, বা এনসিএল বিসিএল বোর্ড ইনভলভ থাকে, কিন্তু ওইগুলো জায়গায় কিন্তু ইনভলভ থাকে না। ওইখানে আপনি কীভাবে মনিটর করবেন? এত সহজ হবে না, কিন্তু আপনার টপ লেভেলে সার্ভাইভ করতে গেলে আপনাকে এটা করতেই হবে। ধন্যবাদ আপনাকে জাভেদ ওমর বেলিম। দেরিতে হলেও শুরু করতে হবে, যেটা আপনি বলছেন যে বাংলাদেশের ক্রিকেট আসলে কয়েক বছর পরে আমরা কোথায় দেখতে চাই, কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদের সরাসরি নেই, সেই জায়গাটায় আসলে কাজ করার কথা বলছেন জাভেদ ওমর। আমরা নতুন প্রেসিডেন্টের কাছে তেমনটাই আশা করি। প্রতিবারের মতোই সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।